কিভাবে একটা নির্বাচন ম্যানিপুলেট করা হচ্ছে এবং তাতে যারা সায় দিচ্ছে না, ম্যাক্সিমাম মানুষ 99% মানুষ, তাদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে। তার একটি বক্তব্য যেটা প্রকাশ্যে চলে আসার পর এতটুকু ক্লিয়ার হয়েই যায় যে পাক অধিকৃত কাশ্মীর, যেটা পাকিস্তান আজাদ কাশ্মীর বলে উল্লেখ করে, সেই আজাদ কাশ্মীর আর পাকিস্তানের নয়। তারা যাদেরকে আজাদ কাশ্মীরের বাসিন্দা বলে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তো কাশ্মীরি নও। তাহলে তারা কোথা থেকে উঠে এসছে ভাই? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইনস্টাগ্রামে তারা পোস্ট করেছে এটা লিখে, যেখানে এই কার্টুনের চরিত্রটি বলছে, হাউ মেনি টাইমস ডু আই হ্যাভ টু এক্সপ্লেন দিস টু ইউ। কি চাইছে পাকিস্তান? একদিকে বালুচিস্তান পাকিস্তানের থেকে স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছে, অন্যদিকে পিওকেতে বন্দুকের নলের মুখে নির্বাচন করাচ্ছেন আসিম মুনির, শেহবাজ শরীফরা। অথচ এই নেতারাই আবার ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছে, গোটা বিশ্ববাসীকে দেখাচ্ছে দেখুন আমরা মিডিয়েটরের কাজ করছি। অথচ এই পাকিস্তানি আবার সৌদি আরব কুয়েতকে যুদ্ধে ইন্ধন জাগাচ্ছে, সামরিকভাবে সাহায্য করছে, তার বদলেও টাকা ইনকাম করছে। আর এত কিছুর মধ্যেও ভারতের উত্তর পূর্বে নতুন করে আইএসআই জাল বিছিয়েছিল, কয়েকজন জঙ্গি সন্ত্রাসীকে ঢুকিয়ে দিয়ে এখানে একটা বিস্তার নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করেছিল। কখন? যখন ভারত এবং ভারতীয় সরকার পিওকের আন্দোলন উত্তাল নিয়ে একের পর এক বিবৃতি জারি করছে। ভারত আর ভারতীয় সরকার যখন পাকিস্তানের পিওকে এবং বালুচিস্তান নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে, ঠিক সেই সময় তারা উত্তর পূর্বকে, বিশেষ করে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে অশান্ত করার একটা সুপরিকল্পনা করেছিল এই আসিম মুনির এবং শেহবাজ শরীফরা। কি সেই প্লট, সেটাই আজকে আপনাদের সামনে উন্মোচন করব। শেষ পর্যন্ত দেখুন, কথা দিলাম এই এত ভালো মানুষ সেজে থাকা আসিম মুনির, শেহবাজ শরীফদের মুখোশের আড়ালের যে মুখটা, তার পর্দা ফাঁস করে দেবো। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে পিওকে ইলেকশন ম্যাসাকার, এটা তো একটা চোখ ঘোরানোর জায়গা, আসল তো নিউ আইএসআই প্লট। কি সেই প্লট, সেটাই আজকে আপনাদের জানাবো। দেখুন প্রথম স্লাইডেই আমি যেটা রেখেছি যে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর ওপেন্স পোলস ইন ভায়োলেন্স ব্রোকড ইলেকশন। 27শে জুলাই যে ইলেকশন হয়েছিল প্রথম দফার, আমি আপনাদের জানিয়েছিলাম মিরপুরের যে কয়েকটি আসনে, মোট 13টি আসনে নির্বাচন হয়েছিল, সেখানে দাঁড়িয়ে নওয়াজ শরীফ এবং শেহবাজ শরীফদের দল কিন্তু ম্যাক্সিমাম, তার পরের দিনই গণনা হয়ে যায়, আর ম্যাক্সিমাম প্রায় 9টি আসনের মতন তারা জিতে নেয়। ভাবুন, মানে সব এলাকায় নির্বাচন হলো না, তার আগেই একটা নির্বাচন হলো, প্রথম দফার নির্বাচন, এবং তার পরের দিনই তার নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেল। কে নির্বাচন দিল, কিভাবে রেজাল্ট বেরোলো কেউ জানে না। অথচ নির্বাচনের দিনেও সাধারণ মানুষ অংশগ্রহণ নেয়নি, সেই ছবি আপনাদের আমি দেখিয়েছি। মানুষ ভোটের লাইনে গিয়ে দাঁড়ায়নি, বরং তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছিল। আর কেন তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, তার জন্য নিরাপত্তারক্ষীরা তাদের উপর গুলি বর্ষণ করে। 27শে জুলাইয়ের ঘটনা, নিরাপত্তারক্ষীদের গুলিতে সাধারণ মানুষের প্রাণ গিয়েছে, অন্তত বলা হচ্ছে 20 থেকে 32 জনের প্রাণ গিয়েছে। আর সেখানেই থেমে থাকেননি। তারপরের দিন 28শে জুলাই, যেদিন ফলাফল ঘোষণা করা হয়, মানে ভোট আসলে কেমনভাবে হয়েছিল সে তো আর বোঝার অপেক্ষা থাকে না। একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ঘুরছে ফিরছে, আপনারা একবার দেখুন এই ভিডিওটা, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরা তারা বুথে ঢুকে ফটাফট ছাপ্পা মারছে আর ব্যালট বক্সে ঢুকিয়ে দিচ্ছে সেই পর্চা। এই ছবি দেখলে কিন্তু বোঝাই যায় যে সেখানে কিভাবে ঠিক নির্বাচনটা হয়েছে। আর এর পরেও যখন সাধারণ মানুষ সেই নির্বাচনে গা ভাসিয়ে দেয়নি, রাষ্ট্রের সঙ্গে তারা মিশতে চায়নি, তখন তাদের ওপর এইভাবে গুলিবর্ষণ করা হয়েছে। এক একটা ছবি যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তুলে ধরা সম্ভব নয়।
আমি যা যা ছবি এখানে রেখেছি এবং আপনাদের দেখাচ্ছি সেই সমস্ত ছবিগুলো তাও শোভনীয় সোশ্যাল মিডিয়ায় চালানোর জন্য, কিন্তু আর যা ছবিগুলো বেরিয়েছে সেই ছবিগুলো জনসমক্ষে তুলে আনার মতন নয়, দেখার মতন ছবি নয়, যেখানে রাস্তার ওপর সারি দিয়ে পড়ে রয়েছে একের পর এক মানুষের নিথর দেহ। এই বাইটটি শোনাবো আপনাদের, অবশ্যই শোনাবো। তার আগে হেডলাইনটা আপনাদের দেখাচ্ছি কি বলছে, যে Pakistan administered Kashmir opens polls in violence-wrecked election. First of 3 rounds of voting held after weeks of protest during which dozens of people were killed. দেখুন, এই পিওকেতে আন্দোলন এবং বিক্ষোভ নতুন নয়, বরাবর চলছে, এবং পিওকেতে জোর করে যে পাকিস্তান দখল করে রেখেছে সে বিষয়ে ভারত মতামত একাধিকবার রেখেছে। আর এই যে নতুন করে শুরু হয়েছে গত জুন মাস থেকে, সেটাও কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করেই। কেন ওই 12খানা সিট, অবশ্যই আপনাদের এর আগে দুটো এপিসোডে বিস্তারিত বলেছি, শেষে নিয়ে আর আমি নতুন করে কথা বলবো না, কিন্তু আমি এই ভিডিওতে যেটা আপনি দেখাবো সেটা হলো গিয়ে কিভাবে একটা নির্বাচন ম্যানিপুলেট করা হচ্ছে এবং তাতে যারা সায় দিচ্ছে না, ম্যাক্সিমাম মানুষ 99% মানুষ, তাদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে। এই বাইটটি অবশ্যই শুনুন, যেখানে তিনি বলছেন যে কোথায় আপনারা, কোথায় ইন্টারন্যাশনাল মিডিয়া, কোথায় আপনারা, কোথায় ইউএন রাষ্ট্রসংঘ? ये यहूदियों से भी पहली नस्ल है, इन जालिमों को शर्म नहीं आती। इस रोड पे जहाँ पे खून ही खून है, गोलियां मार रहे हैं हमारे भाइयों को। क्या तमाशा है ये? आप हमारे पैसों पे पलते हैं, ये गोलियां हमारे टैक्स के पैसे से खरीदते हैं, हमें मार रहे हो जालिमों। यहाँ जवाब न दिया, कब्र में तो दौड़ के कलमा नहीं पढ़ते तुम क्या? এ তো ভোটের দিনের ব্যাপার, এটা রেজাল্টের দিন, তার পরের দিন 28শে জুলাই নিউজ এরিনা ইন্ডিয়া, সেখান থেকে এই ছবি টুইট করা হয়েছিল, যেটা ইতিমধ্যে ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গায় ভাইরাল। আর এই লজ্জা ঢেকে রাখতে পারছে না পাকিস্তান, যেখানে একদম ওপেন রাস্তায়, একদম প্রকাশ্য ব্যস্ততম রাস্তায় দেখতেই পাচ্ছেন কিভাবে এরপর এক বাইক যেমন পার্ক করা রয়েছে, সেরকমই রাস্তা দিয়ে 4 চাকা, 2 চাকা, ইভেন সাইকেল পর্যন্ত নিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছে। আর এমন সময়ে দাঁড়িয়ে, ভিডিওটি ভালো করে দেখুন, পেছন থেকে পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা, বলা যায় না এরা হয়তো সেনাবাহিনীর অংশ, সাধারণ মানুষের ওপর গুলি বর্ষণ করছে। মশাই, সাধারণ মানুষের ওপর গুলি বর্ষণ করছে আর বোম ফাটাচ্ছে। এতদিন শুনেছি যে পাকিস্তানে জঙ্গি উপদ্রব সবচেয়ে বেশি, র্যাঙ্কিংয়েও 1 নম্বর। তার মানে কি, সেখানে তারা কি কাজ হয়, জঙ্গি কার্যকলাপ বেশি হয়, জঙ্গিদের হামলাও সেখানে বেশি হয়, সন্ত্রাসবাদী হামলা। যদি পুলিশ পার্সোনেল, নিরাপত্তা রক্ষীরা, সেনাবাহিনী তারাই যদি জঙ্গি সুলভ, সন্ত্রাসী সুলভ আচরণ করে, তাহলে কাদেরকে আপনি সন্ত্রাস বলবেন মশাই, কাদেরকে জঙ্গি বলবেন? এই হচ্ছে এখন বর্তমান অবস্থা পিওকের। এখনও কিন্তু শান্তি ফেরেনি, এখনও কিন্তু বিক্ষোভ আন্দোলন চলছে। আরও 2টো দফার নির্বাচনও রয়েছে, সেখানেও হাসতে খেলতে জিতে যাবে সেখানকার শাসক দল, মানে পাঞ্জাবের শাসক দল পিএমএল এবং পিপিপি। তাতে কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না। কিন্তু এতগুলো প্রাণ যে চলে যাচ্ছে, বুঝতে পারছেন, আগামী আরও 5 বছর এদেরকে, এই স্থানীয় পিওকের বাসিন্দাদের, তাদেরকে সেই পাঞ্জাবের ভরসা করেই চলতে হবে। বুঝতে পারছেন বিষয়টা কীরকম, কোথায় রাষ্ট্রসংঘ? আর সেই কারণেই এখন বুক ফাটা কান্না বেরিয়ে আসছে এই পিওকের মানুষজনদের কাছ থেকে। এমত অবস্থায় দাঁড়িয়ে সেখানকার সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রী, তার একটি বক্তব্য যেটা প্রকাশ্যে চলে আসার পর এতটুকু ক্লিয়ার হয়েই যায় যে পাক অধিকৃত কাশ্মীর, যেটা পাকিস্তান আজাদ কাশ্মীর বলে উল্লেখ করে, সেই আজাদ কাশ্মীর আর পাকিস্তানের নয়। আমি বলছি না মশাই, এ কথা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি নিজে বলছেন, তিনি নিজে তুলনা করছেন, এনডিটিভি ওয়ার্ল্ড করছে, দে আর এনিমিজ লাইক ইন্ডিয়া, বলছে তারাও শত্রু যেরকম ইন্ডিয়া আমাদের শত্রু। কি বলেছেন? বলছে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ ওয়ান্স এগেইন quoted controversy as he defended Islamabad's violent crackdown on protesters in Pakistan occupied Kashmir, saying he views the agitators as enemies like India. বলছে সেখানকার যারা আন্দোলন করছে, বিক্ষোভকারী যারা, তারা আসলে পাকিস্তানের শত্রু। আরে বিক্ষোভ তো সবাই করছে, একটা সিঙ্গেল পার্সন সেখানে ভোট দেয়নি, অথচ নাচতে নাচতে জিতে গেল শেহবাজ শরীফের দল। মানে ওই 13টি আসনে মিরপুরে যেখানে নির্বাচন হয়েছে, ভেবে দেখুন, সবাই তো ওই আন্দোলনেই অংশগ্রহণ করেছে।
তাহলে সবাই ইন্ডিয়ান? আপনার ভাষায় তাহলে সবাই তারা ভারতীয়র মতন আচরণ করছে, মানে তারা সবাই ভারতীয়? মেনে নিন না মশাই পিওকে ভারতীয়, তুলে নিন না আপনাদের অ্যাডমিনিস্ট্রেটর, আপনাদের শাসন ক্ষমতা সেখান থেকে প্রত্যাহার করে নিন, চলে যান পিওকে ছেড়ে। খালি মুখে বড় বড় কথা বলছে। দ্য রিমার্কস came amid face violence in the Rawalkot area of POK where Pakistan forces, এখানে একটা কথা বলেছিল দেখুন, খ্বাজা আসিফ ওয়ান্স এগেন কোটেড, আবারও একবার, মানে এর আগেও তিনি এই ধরনের কথাবার্তা বলেছিলেন, এটাও আমি আপনাদের জানিয়েছিলাম। কি সেই কথা সেটাও আপনাদের জানাবো এখন। বলছে হ্যাভ ব্রুটালি কিল্ড অ্যাট লিস্ট 32 কাশ্মীরি প্রোটেস্টার্স ইন দ্য লাস্ট 2 days, মানে 27 আর 28 এই 2 দিন মিলিয়ে মোট 32 জনের প্রাণ গিয়েছে। সাধারণ মানুষ, তারা বিক্ষোভকারী, আন্দোলনকারী, তারা এই পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে যাচ্ছে অনবরত। আর এরকম প্রাণও কিন্তু অনবরত চলে যাচ্ছে পুলিশের গুলিতে। তিনি কি যে বলেছেন যে কথা, সেটা আবার এক্সেও লিখেছেন। কি বলছেন? আই পুট দ্য প্রোটেস্টার্স অফ আজাদ কাশ্মীর ইন দ্য সেম ক্যাটাগরি অ্যাজ ইন্ডিয়া অ্যান্ড কনসিডার দেম also as enemies like India, the Pakistan defense minister said in video going viral on X. একবার ভিডিওটা দেখুন। सर जो फोर्सेस पे हमले कर रहे हैं लोग, फोर्सेस के नौजवानों को शहीद कर रहे हैं, क्या उनके साथ डायलॉग होगा या नहीं जी, मेरा नहीं ख्याल कोई डायलॉग होगा। जो जिस तरह मैं दोबारा कहूँगा कि मैं इनको हिंदुस्तान के साथ जो है ना, इन लोगों को ब्रैकेट करता हूँ, उसी जुमरे में इस्तेमाल इनको शुमार करता हूँ जिसमें हम हिंदुस्तान को दुश्मनों की सफ में देखते हैं। ये लोग भी पाकिस्तान दुश्मन। এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন, বলেছিলেন ইউ আর নট কাশ্মীরিজ পিওকে, মানে তারা যাদেরকে আজাদ কাশ্মীরের বাসিন্দা বলে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তো কাশ্মীরি নও। তাহলে তারা কোথা থেকে উঠে এসছে ভাই? তারা কাশ্মীরে থাকছে, খাচ্ছে, পড়ছে, সেখানকে চাষাবাদ করছে, আর তুমি পাঞ্জাব থেকে এসে বলছো যে তোমরা তো ভাই কাশ্মীরিই নাও। এটাও তিনি বলেছিলেন গত জুন মাসে, 24শে জুন ফার্স্ট পোস্ট এই হেডলাইন করেছিল। সেই সময়ও আপনাদের এই খবর আমি দেখিয়েছিলাম। আর ঠিক সেই সময়ই আমান খান পিওকের যে এএসি, যে দলটি এই মুহূর্তে আন্দোলন করছে, যে দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, সেই দলের কর্মী বলে একের পর এক মানুষকে বাড়িতে ঢুকে পুলিশ পার্সোনেল, নিরাপত্তা রক্ষীরা, সেনাবাহিনী তুলে নিয়ে আসছে, তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না, রাস্তায় তার নিথর দেহ খুঁজে পাওয়া যাচ্ছে। ভেবে দেখুন, সেই দলটার একজন নেতা আমান খান ঠিক সেই সময়ে ভারতের কাছে সাহায্য চেয়েছিলেন, বলেছিলেন সীমান্ত খুলে দিন। দেখুন এই যে পরপর চলছে কর্মকাণ্ড পিওকেতে, সেটার জন্য কিন্তু নিন্দা প্রকাশ করেছে ভারত। বলছে ব্লাডি পিওকে পোলস কসমেটিক ড্রাইভ টু মাস্ক ইনলিগাল অকুপেশন রাইটস ভায়োলেশন। ইন্ডিয়া বলেছে এই কথা। ইন্ডিয়ার MEA মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোকসপারসন রণধীর জয়সওয়াল তিনি এই কথা বলছেন উই হ্যাভ সিন রিপোর্টস রিগার্ডিং the so-called legislative assembly elections being conducted in Pakistan occupied Jammu and Kashmir. India's position on this matter has been clear, consistent and well known the entire union. কাশ্মীর, সমগ্র কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে, থাকবে, এটাই হচ্ছে ভারতের অবস্থান। কি বলেছেন রণধীর জয়সওয়াল, একবার শুনুন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। Pakistan occupied Kashmir. So let me put forth what we think of it. We have seen reports regarding the so-called legislative assembly elections being conducted in the Pakistan occupied Jammu and Kashmir. India's position on this particular matter has been clear, consistent and well known. The entire Union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal occupation and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region.
এই বক্তব্য আবার গায়ে ফোসকা ফেলে দিয়েছে আসিম মুনির শেহবাজ শরীফদের। তারা আজাদ কাশ্মীর অ্যাফেয়ার্স থেকে এই যে IANS যে টুইটটি করেছিল রণধীর জয়সওয়ালের ভিডিওটি দিয়ে, সেই ভিডিওটিকে নিয়ে আবার একটা রিটুইট করেছে। সেই রিটুইটে তারা লিখেছে, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ আর নট ইন্ডিয়াস ইন্টারগ্রাল পার্টস। ভারত বলেছে সমগ্র কাশ্মীর ভারতের ছিল, আছে, থাকবে। আজাদ কাশ্মীর অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি হচ্ছে আসিম মুনির শেহবাজ শরীফদের আসল মুখ, মানে মুখোশ সরানো যে মুখটা, সেই মুখটা বলছে যে এটা কখনোই ভারতের পার্ট ছিল না, অবিচ্ছেদ্য অংশ ছিল না। বলছে কি জম্মু কাশ্মীর আর লাদাখ, তাহলে কাদের ছিল মশাই, কাদের ছিল? বলছে দ্য এন্টায়ার রিজিয়ন রিমেন্স এ ডিসপিউটেড টেরিটরি আন্ডার UN রেজলিউশন। সেটা তো তোমরা বানিয়েছো ভাই, তোমরা ইনভেট করতে এসেছিলে। তাই রাষ্ট্রসংঘ ঠিক সেই সময়ে একটা নিরপেক্ষ ডিসিশন নিয়েছিল। আর সেখানে দাঁড়িয়ে তোমাদের কি কথা উচিত ছিল, কি উচিতটা কি ছিল? যখন ভারত 370 ধারা তুলে নিচ্ছে, যখন কাশ্মীর, জম্মু কাশ্মীর এবং লাদাখ, লে লাদাখকে ভারতের একদম অন্তর্ভুক্ত করে ফেলছে, সেখানেও যখন ভারতের পতাকা উঠছে রমরমিয়ে, তখন তোমরা পিওকেকে কতটা পাকিস্তান করতে পেরেছো? সেখানের বাসিন্দারা এখনও তো পাকিস্তানের পতাকা উত্তোলন করে না মশাই, এখনও করে না। তাহলে তোমরা কি করে সেটাকে পাকিস্তান পাকিস্তান বলো? তারপরও তোমরা বলছো AJK আজাদ জম্মু কাশ্মীর এনজয়স সেমি অটোনমাস স্ট্যাটাস। এরকমভাবে সেমি অটোনমাস স্ট্যাটাস একটা বডি করে রেখে দিলাম, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর অথচ আমি সমস্ত শাসন ক্ষমতা, সমস্ত পর্যালোচনা সব কিছু আমি পাঞ্জাব থেকে চালাচ্ছি। তাহলে কি দাম রয়েছে ভাই পিওকের? উইথ ইটস ওন ইলেক্টেড গভর্নমেন্ট। কীরকম ইলেকশন হচ্ছে সেটা তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি। অ্যান্ড হোল্ডস জেনুইন ইলেকশনস। কত জেনুইন ইলেকশন হলো বুঝতে পারছেন? আনলাইক ইন্ডিয়াস 2019 ইনলিগাল অ্যানেক্সেশনস অফ অলরেডি অকুপাইড IIOJK, মানে ওরা লিখতে আর কি ইন্ডিয়ান অকুপাইড আর কি, বাই স্ক্র্যাপিং আর্টিকেল 370। মশাই 370 ধারা তুলে দেওয়া হয়েছিল ঠিক এই কারণেই, যাতে পাকিস্তান ভারতের অবিচ্ছেদ্য অংশ আরও জোর দিয়ে বলা যায়। মাথায় ঢুকেছে কিছু? এমনিও আপনারা মোটা মাথা, আর পাকিস্তানকে সাপোর্ট করা কিছু বাংলাদেশি মানুষজন তারাও খুব মোটা মাথা, তাদের আজকে মাথাটা আমি পরিষ্কার করে দেবো। দেখুন কিভাবে আপনাদেরকে কাজে লাগাচ্ছে, সেটা আপনাদের আমি দেখাবো, আজকের এই এপিসোডেই দেখাবো। এবং পাকিস্তানের যে অপরাধ, সেই অপরাধে বাংলাদেশকে না চাইতো অংশীদার বানিয়ে ফেলছে এই আসিম মুনির শেহবাজ শরীফরা, সেটাও আপনাদের আজকে আমি দেখাবো। বলছে কলিং AJK polls cosmetic while denying Kashmiri's self-determination is pure hypocrisy. The only forcible occupation is on the Indian side of the LOC. আরে ভারত বলেছে ওখানে লোক দেখানো নির্বাচন হচ্ছে, রণধীর জয়সওয়াল বলেছে। তুমি যে তাদেরকে জোর করে দখল করে রেখেছো, মানুষজনকে তো আর জোর করে দখল করে রাখা যায় না। তার নমুনাই পাওয়া যাচ্ছে, এই যে এই ছবিগুলো আপনাদের দেখালাম, এই ছবিগুলো হচ্ছে তার নমুনা। জোর করে অকুপেশন করে রাখতে গেলে কি করতে হয় পাকিস্তান হারে হারে দেখিয়ে দিচ্ছে। ওদিকে বালুচিস্তানে, এদিকে খাইবার পাখতুনখোয়াতে, এদিকে পিওকেতে, মানে দেশের মধ্যেই এত সমস্যা, সেই সমস্যার সমাধান তো দূরের কথা, তারা গেছে ইরান যুদ্ধ থামাতে। আর তা থামাতে গেছিস থামা, কিন্তু না, সেখানে তারা থামাবে না, সেখানে তারা মুনাফা খুঁজছে, কীভাবে মুনাফা খোঁজা যায়। সৌদি আরবকে বলছে তোমাদের ওপর মেরেছে ইরান, তোমরাও মেরে দাও। আরে পাবো কোথায়? আমাদের থেকে নাও, টাকা দাও আমাদেরকে। কুয়েতকে বলছে তোমাদের ওপর মেরেছে ইরান, তোমরাও মেরে দাও। বলছে আমরা কোথায় পাবো? আরে আমাদের থেকে নাও, টাকা দাও আমাদেরকে। এই তো চলছে পাকিস্তানের, বুঝতে পারছেন? এই তো অবস্থা। আর এখানে দাঁড়িয়েও তারা ডিফেন্ড করছে নিজেদেরকে, মানে এত অন্যায় করার পরও লজ্জা করে না, লজ্জা করে না। বলছে কি MEA goes the mean way to reinforce India's positions on JK লাদাখ। শেষ পর্যন্ত তাদেরকে বোঝানোর জন্য সাউথ পার্কের এই মিমের একটি অংশ ব্যবহার করেছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ইনস্টাগ্রামে তারা পোস্ট করেছে এটা লিখে, যেখানে এই কার্টুনের চরিত্রটি বলছে, হাউ মেনি টাইমস ডু আই হ্যাভ টু এক্সপ্লেন দিস টু ইউ। আর কতবার বললে আপনারা বুঝবেন যে হ্যাঁ, জম্মু কাশ্মীরের পুরো অংশটাই ভারতের অবিচ্ছেদ্য অংশ। এক কথা আর কতবার বলতে হয় মশাই? কিন্তু তারা তো চাইছে ভারত বারবার বলুক, বারবার পিওকে নিয়ে কথা বলুক, বারবার বালুচিস্তান নিয়ে কথা বলুক, আর আমরা এই সুযোগে জঙ্গি ঢুকিয়ে দেবো, সেখানে পুলিশ পার্সোনালকে আমরা লক্ষ্য করে গুলি চালাবো, তারা আহত হবে,
আর যখন তারা জম্মু কাশ্মীর এবং কাশ্মীর এই সীমান্তবর্তী এলওসি নিয়ে ব্যস্ত থাকবে, তখন আমরা বাংলাদেশ মারফত উত্তর পূর্বেও জঙ্গি রফতানি করে দেব। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তখন আমরা উত্তর পূর্বেও জঙ্গি সাপ্লাই করে দেব, ঠিক যেমনটা করা হয়েছিল এই পরিস্থিতিতেও। যখন ভারত ব্যস্ত বালুচিস্তান পিওকে নিয়ে বিবৃতি দিতে, ঠিক সেই সময় দা হিন্দু করছে আসাম পুলিশ অ্যারেস্ট 3 লিঙ্কড এ পাকিস্তান বেসড শাহজাদ ভাট্টি টেরর নেটওয়ার্ক। এমন 3 জন সন্ত্রাসবাদীকে আসাম পুলিশ অ্যারেস্ট করেছে আসাম থেকে, যাদের পাকিস্তানি বেসড শাহজাদ ভাট্টি টেরর নেটওয়ার্কের সঙ্গে একদম নির্দিষ্টভাবে সংযুক্তিকরণ রয়েছে। আর এই শাহজাদ ভাট্টি টেরর নেটওয়ার্ককে ফুলফিল সাপোর্ট করে এবং ফান্ড যোগায় কারা? আইএসআই মশাই, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এই হচ্ছে সেই 3 সন্ত্রাসী যাদেরকে অসম পুলিশ পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি টেরর নেটওয়ার্কের সাথে যুক্ত একটি মডিউল উন্মোচন করে এই 3 জনকে গ্রেপ্তার করেছে। এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের এই অভিযানে ধুবড়ি, চিরাং ও বরপেটা জেলা থেকে একজন করে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন তাকে পাওয়া গেছে ধুবড়ি, একজনকে পাওয়া গেছে চিরাং এবং আরেকজনকে পাওয়া গেছে বরপেটা থেকে। তাহলে ভেবে দেখুন এদের নেটওয়ার্কটা ঠিক কীরকমভাবে সাজানো হচ্ছিল। বলছে জব্দ করা হয়েছে তাদের 5টি মোবাইল, 7টি সিম কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবই, ডেবিট কার্ড ও ইনক্রিমিনেটিং ডকুমেন্টস। নেটওয়ার্কটি আইএসআই এর নির্দেশে কাজ করে বলে অভিযোগ। রিক্রুটমেন্ট, অনলাইন র্যাডিক্যালাইজেশন, রেকি, লজিস্টিক্স, স্পাইং, অস্ত্র সংগ্রহ, স্লিপার সেল তৈরিতে জড়িত। বুঝতে পারছেন কিভাবে জালটাকে বিস্তার করা হচ্ছিল? অসম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, ওদিকে মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সমস্ত জায়গায় এই নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার একটা কাজ চলছিল। বলছে কি এই নেটওয়ার্কটি খালিস্তানি সংগঠন যেমন KAF, KLA, TTH ইত্যাদির এর আড়ালেও কাজ করছিল। ভেবে দেখুন। আর অসমে এর আগে মে মাসেও নলবাড়িতে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কত প্ল্যান কষেছিলেন ভেবে দেখেছেন এই আসিম মুনির, শাহবাজ শরীফেরা? মানে ভারতকে ব্যস্ত রাখবো, তাদের নজর রাখবো পিওকের দিকে, আর কাজ করব উত্তর পূর্বে। বুঝতে পারছেন পরিকল্পনাটা? কত সুন্দর প্ল্যান সাজিয়েছিলেন তারা, কিন্তু সব প্ল্যানে জল ঢেলে দিল আসামের এসটিএফ। এই তো সবে শুরু। যত নেটওয়ার্কে যতজন যেখানে যেখানে রয়েছে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার সমস্ত নাম হুড়হুড় সুরসুর করে বেরিয়ে পড়বে। এবার দেখুন এনডিটিভি ওয়ার্ল্ড করছে ভারতকে টাইট দিতে হবে, পাকিস্তানের সঙ্গে এখন ডোনাল্ড ট্রাম্পের হেভি সম্পর্ক। আরে দালাল না, ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে দেবো করে কত টাকা তিনি মুনাফা করে নিয়েছেন। হোয়াইট হাউসে গিয়ে কতবার ডিনার লাঞ্চ খাওয়া হয়ে গেছে। আর সেখানে দাঁড়িয়ে এবার ইউএস সেনেট অ্যাডভান্সেস রাশিয়া স্যাংশন বিল তারা নিয়ে আসছে। ইউএস সেনেট রাশিয়া স্যাংশন বিল নিয়ে আসছে। কি হবে তাতে কলিং ফর 100% ট্যারিফ অন ইন্ডিয়া আর চায়না। যে বিলে প্রস্তাব দেওয়া হয়েছে চায়না আর ইন্ডিয়ার সঙ্গে 100% ট্যারিফের। ভেবে দেখুন, ভাবছেন এর সঙ্গে এর কি যোগ? আরে মশাই সমস্তটার সঙ্গেই সমস্তটা যোগ রয়েছে। এই সাউথ এশিয়ায় ভারতের দাদাগিরি পাকিস্তান দু চোখেই দেখতে পারে না। পাকিস্তান তো ছেড়ে দিন মশাই, আমেরিকাও দেখতে পারে না। তার কাছে মাথা ব্যথার কারণ এই মুহূর্তে যতই গলায় গলায় বন্ধু বলুক না কেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদীর এই উত্থান তিনি সহ্য করতে পারেন না। চায়নার এই উত্থান তিনি সহ্য করতে পারেন না। আর তাই এইভাবে অস্থিরতা ছড়াতে, কেন মনে নেই খোয়াজা আসিফ তিনি তো নিজে মুখেই বলেছিলেন, মার্কিন সংবাদ মাধ্যমেই তিনি স্বীকারোক্তি দিয়েছিলেন যে আমরা তো সন্ত্রাসবাদী পুষি আর সেই পোষার টাকা আমাদের দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আমি বলিনি, খোয়াজা আসিফ তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করায়। বুঝতে পারছেন?
বিষয়টা বুঝতে পারছেন? এর আগে আপনাদের আমি বুঝিয়েছিলাম যে CIA ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের 2 জন গ্রেপ্তার হয়েছে, 2 জন। কি উদ্দেশ্যে তারা ঢুকেছিল তা এখনো কিন্তু ক্লিয়ার না, তবে আস্তে আস্তে ভারতীয় গোয়েন্দারা সমস্তটাই কিন্তু খোলসা করবে। এইভাবে কিন্তু ভারতকে আর বেশি দিন দাবিয়ে রাখা যাবে না মশাই। যতই নিজেদেরকে সর্বশক্তিমান মনে করুন না কেন, চালাকি করে ভারতের কাছে জেতা সম্ভব নয়। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। লাইক করবেন ভিডিওটি, এত পরিমাণে লাইক করবেন যাতে যারা আসে এই ভিডিওটাকে ডাউন করার জন্য ডিসলাইক করে তারাও যাতে ধামাচাপা পড়ে যায়। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।